সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বাংলাদেশ, বড় বাধা ভারত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বগুড়ার শেরপুরে অগ্নিকাণ্ড, বসতবাড়ি ও ফার্নিচার দোকান ভস্মীভূত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মেহেরপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দেব, বিএনপির সভায় প্রথমবারের মতো বক্তব্য রাখলেন জাইমা রহমান। থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা করেছে ঢাকা। মানবতা বিরোধী অপরাধের দায়ে সম্প্রতি আদালত তার বিরুদ্ধে এই রায় দিয়েছে, কিন্তু এই রায় কার্যকরের পথে সবচেয়ে বড় বাধা এখন ভারত। গত শনিবার এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সংবাদ মাধ্যমটি বলেছে, এ সময় শেখ হাসিনা ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। একই সঙ্গে তিনি একজন বিপ্লবী নেতার কন্যা। 1970-এর দশকে তার বাবার নৃশংস হত্যাকাণ্ডই তার রাজনৈতিক উত্থানের পথ খুলে দিয়েছিল, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে শীর্ষে ওঠা শেখ হাসিনার সেই উত্থানের পর এসেছে নাটকীয় পতন, আর তা ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেষ পর্যন্ত পালিয়ে ভারতে আত্মগোপন। এখন তার অনুপস্থিতিতে দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে যদি ভারত তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের দমনে মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। আন্দোলনটি শেষ পর্যন্ত তার সরকারের পতন ঘটায়। এরপর 15 বছর ক্রমবর্ধমান স্বৈরশাসনের পর গত বছর আগস্টে তিনি ভারতে পালিয়ে যান এবং এ সময়ে ঘনিষ্ঠ মিত্র দেশের রাজধানীতে আশ্রয় নেন। এখন তিনি দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রে রয়েছেন, কারণ তাকে ফিরিয়ে দেওয়ার দাবি বারবার করে চলেছে বাংলাদেশ। বাংলাদেশি রাজনৈতিক বিশ্লেষক মুবাশ্সার হাসান বলেন, তিনি জনরোষ এড়াতে দেশ ছাড়তে বাধ্য হন, ভারতে লুকিয়ে আছেন, তার মৃত্যুদণ্ড পেলেন। ঘটনাটা সত্যিই ব্যতিক্রমী। আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে হাসিনা বহু বছর সংগ্রামের পথ পাড়ি দেন। গৃহবন্দী, দমনপীড়ন আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে এই পথ পাড়ি দিয়েছিলেন তিনি। 1996 সালে তার দল নির্বাচন জিতলে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হন। দায়িত্ব পেয়েই তিনি 1975 সালের হত্যাকাণ্ডের বিচার শুরু করেন। তবে ধর্মনিরপেক্ষ মুসলিম হাসিনা এক মেয়াদ শেষেই ক্ষমতা হারান। 2008 সালে আবার ক্ষমতায় ফিরে তাকে ভিন্ন রূপে, অর্থাৎ আর কম আস্থাশীল, স্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখতে সংকল্পে দেখা যায় তাকে। পরবর্তী 15 বছর তিনি কঠোর হাতে দেশ শাসন করেন। একদিকে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, অন্যদিকে মানবাধিকার লঙ্ঘন, মিডিয়া ও বিরোধী দলের উপর দমনপীড়ন বাড়তে থাকে। ভারতের নিকট প্রতিবেশী হিসেবে তিনি দিল্লিকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা দেন, যা পাকিস্তান ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী থাকা অঞ্চলে ভারতের জন্য বড় সুবিধা ছিল। কিন্তু দেশের অভ্যন্তরে ভারতে থাকে দমননীতি। সমালোচকরা সে সময় প্রায়ই অভিযোগ করেন বাংলাদেশে একদলীয় শাসনের দিকে এগোচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ভারতে থাকা চাপের মধ্যে হাসিনা কেবল ভারতের নিঃস্বার্থ সমর্থনের উপরই ভরসা রাখতে পারেন। ছাত্র জনতার আন্দোলনে পতন, যদিও বহু আন্দোলন হত্যাচেষ্টার মধ্যেও হাসিনা ক্ষমতা টলেনি, কিন্তু গত বছরের শিক্ষার্থী আন্দোলন ছিল অন্যরকম। সরকারি চাকরির কোটা নিয়ে আন্দোলন দ্রুত দেশজুড়ে বিক্ষোভের রূপ নেয়। সরকারের কঠোর দমনপীড়নে জাতিসংঘের হিসাব মতে 1400 মানুষ নিহত হয়। শেখ হাসিনার রায় ঘোষণার দিন আদালতে কান্না ও করতালিতে ভরে ওঠে। নিহত এক আন্দোলনকারীর বাবা আব্দুর রব বলেন, এতে একটু শান্তি পেলাম, পুরো শান্তি পাবো যখন তাকে ফাঁসির দড়িতে দেখব। ভারত এই রায়কে স্বীকৃতি দিয়ে নিরপেক্ষ অবস্থা নিয়েছে। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, ভারত সবসময় ভালো বন্ধু, তারা আমার মায়ের জীবন বাঁচিয়েছে। ভারতের সাবেক কূটনৈতিক অনিল ত্রিগুনায়েক বলেন, ভারত থেকে ফেরত পাঠাবে কি না তাতে আমি খুবই সন্দিহান। ভারতের আইন ও বাংলাদেশ ভারত প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক অপরাধে কাউকে ফেরত না পাঠানো যায়, আর ভারত সম্ভবত সেই যুক্তি ধরতে পারে। তিনি বলেন, ভারত হাসিনার বিরুদ্ধে অভিযোগকে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা করবে। ত্রিগুনায়েক আরও বলেন, হাসিনা এখনও সব আইনি পথ শেষ করেননি, তিনি সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন, এমনকি হেগেও যেতে পারেন। তাই ভারত তাড়াহুড়া করবে না। এদিকে রায়ের পরদিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনাকে দ্রুত ফিরিয়ে দিতে ভারতের কাছে আবারও চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়, হাসিনাকে ফিরিয়ে দেওয়া ভারতের দায়িত্ব। এদিকে মেহেরপুরের গাংনী পৌরসভার পূর্ব মালসা গ্রামে সেনাবাহিনীর এক অভিযানে মনিরুজ্জামান মনি নামের এক যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে। সোমবার ভোরে এ অভিযান চালায় সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের একটি অভিযানিক দল। মনিরুজ্জামান মনি গ্যাঙ্গি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক। সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে গাংনী আর্মি ক্যাম্প মনির বাড়িতে অভিযান চালায়। অনুসন্ধান শেষে তার বাড়ির ছাদের উপর থেকে একটি 1 শুটার পিস্তল উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মনিরুজ্জামান মনিকে আটক করা হয়। অবৈধ অস্ত্র রাখার অপরাধে মনির বিরুদ্ধে মামলা দায়েরের জন্য গাংনী থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী।
এদিকে বগুড়ার শেরপুর উপজেলায় গাড়িদহ ইউনিয়নের মাদ্রাসা পাড়ার ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িদহ দাখিল মাদ্রাসার দপ্তরি রফিকুল ইসলামের বসতবাড়ি এবং তার ভাড়া দেওয়া একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং বসতঘরের ৫টি কক্ষে ছড়িয়ে পড়ে এবং ঘরের সকল আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ও বগুড়া সদর থেকে আসা আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বসতবাড়ি ও দোকানের উল্লেখযোগ্য অংশ সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম জানান, আগুনের সূত্রপাত তার ভাড়া দেওয়া ফার্নিচারের দোকান থেকেই হয়েছে। দ্রুত আগুন তার বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে তার প্রায় 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। দোকানটির মালিক বাবু মিয়া। শেরপুর ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সোমবার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো দলের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নিয়েছেন। রোববার বিএনপির এক ভার্চুয়াল সভায় তিনি যুক্ত হন। এ সময় তাকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে দেখা যায়। সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনও উপস্থিত ছিলেন। দলীয় সূত্র বলেছে, জাইমার এই উপস্থিতি বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। রাজনৈতিক ময়দানে জাইমা রহমানের আনুষ্ঠানিক উপস্থিতি নতুন হলেও তার রাজনৈতিক অঙ্গনে পদচারণা শুরু বহু আগেই। ছোটবেলায় দাদি ও বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তাকে প্রায়ই দেখা যেত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান ও রাজনৈতিক আয়োজনগুলোতে।